হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো আজকের ক্লাসটা তোমরা লাইভের মতো দেখবে, বাট এটা রেকর্ডিং চলবে, কেমন? তা চলো, কারণ আমি একটু ঝাড়খণ্ড এসেছি আর কি একটা কাজে, তার জন্যই ক্লাসটা আমি রেকর্ডিং দিচ্ছি। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো আজকে আমরা পার্ট 2 পড়বো, নদী হিমবাহ বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপের। তার রুটিনটা লিখে রাখো: সোম মঙ্গল বুধ ইতিহাস, বৃহস্পতি শুক্র ভূগোল। তো আজকে শুক্রবার ভূগোল পড়বো আমরা, শনিবার ইন্ডিয়ান পলিটি এবং রবিবার স্ট্যাটিক্সিকে। ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য পিডিএফটা তোমাদেরকে বলবো কীভাবে পাবে। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট, INSIGHT, বা শোভন স্যার SHOVAN, শোভন স্যার, বা 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। বলো, নদী তীরবর্তী অঞ্চল বন্যার সময় গঠিত স্বল্প উচ্চতায় প্রশস্ত ভূমিরূপ হলো। এই যে নদী তীরবর্তী যে অঞ্চল, এই যে তোমার হচ্ছে প্রশস্ততায় যে ভূমিরূপ তৈরি করে, সেটাকে কি বলা হয় বলো? বলো 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 বলো। আচ্ছা, দেখো এটা হলো তোমার স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কি? প্লাবনের সময় দেখো স্বাভাবিক বাঁধ কি, ধরো নদী তো এরম এর মধ্যে ধরো নদী প্রবাহিত হচ্ছে, আর এই দুই পাশ কি তোমার পাড়। তা নদী যখন বন্যা হয় কি পাড় ছাপিয়ে চলে যায় না, বন্যা হয় তখন কি প্লাবনের সময় নদীবাহিত বস্তু, যেসব বস্তুগুলো নিয়ে আসে নদী তো যখন বহন করে, তখন বিভিন্ন কি বলবো সেডিমেন্ট ক্যারি করে, বুঝতে পেরেছো? তা বস্তুভার নদীর দুকুল, তখন এই বস্তুগুলো নতুন দুকুল ছাপিয়ে নিম্নভূমিতে সঞ্চিত হয়। তখন এই যেগুলো আছে, তখন জল যখন সরে যায়, ওই বস্তুগুলো এই সব জায়গায় সঞ্চিত হতে থাকে, বুঝলে? এই পাড়ে সঞ্চিত হতে থাকে এবং ক্রমান্বয়ে যে বাঁধের সৃষ্টি, মানে উঁচু একটা বাঁধের সৃষ্টি হয়, এবং তাকে স্বাভাবিক বাঁধ বলে। তা ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে স্বাভাবিক বাঁধ দেখা যায়। তাহলে কোথায় দেখা যায় আমাদের? ভাগীরথী নদীর ভাগীরথী নদীর ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে, পশ্চিম পাড়ে তোমার হচ্ছে স্বাভাবিক বাঁধ দেখা যায়। স্বাভাবিক স্বাভাবিক বাঁধ দেখা যায়। স্বাভাবিক বাঁধ দেখা যায়, বুঝতে পারছো? স্বাভাবিক বাঁধ দেখা যায়। চলো, নদীর যৌবন পর্যায়ে নিম্নলিখিত কোনটি বড় ভূমিকা বলে? মানে তোমার মধ্যবর্তী যখন পৌঁছায়, অর্থাৎ নদী যখন মধ্যগতি শুরু হয়। আমরা কি জানি নদীর সাধারণত দুটো গতি হয়, কি তোমার নিম্নগতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তাই তো? তাই যে যৌবন পর্যায়ে মানে মধ্যগতিতে, মধ্যগতির মধ্যে কোনটি বড় ভূমিকা পালন করে বলো? কোনটি তোমার হচ্ছে বড় ভূমিকা পালন করে? কোনটি বড় ভূমিকা পালন করে বলো? 40 কি হবে? বলো কোনটা তৈরি করে বলো? দেখো এটা হলো তোমার গভীর উপত্যকা তৈরি করে, বুঝতে পেরেছো? উপত্যকাটা কি তোমাকে সেটা জানতে হবে। উপত্যকা কি দেখো, তোমার হচ্ছে উৎস থেকে, নদী তো একটা জায়গাতে উৎস হয়, মানে তো উৎপন্ন হয়। তো উৎস থেকে মোহনা পর্যন্ত, মোহনা মানে যখন নদী সাগরে মিশে যায়, তো উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ভূমিভাগ হলো। মানে যখন নদী ধরো এখান থেকে এরকম একটা পর্বত থেকে উৎপন্ন হয়েছে, হয়ে যখন বয়ে আসছে বয়ে আসছে হয়ে এই যে বয়ে এসে এই যে সাগরে মিলে যাবে, সাগরে বদ্বীপ সৃষ্টি করে সাগরে মিলে যাবে, এই যে সাগরে মিলে যাবে। তার নদী যখন উৎস থেকে মোহনা বসে, উভয় মানে গতিপথে উভয় পাশের উচ্চভূমির মধ্য সংকীর্ণ, মানে উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ভূমিভাগ দেখা যায়। মানে উচ্চভূমি আছে, তার মধ্যে সংকীর্ণ ছোট ছোট কিছু ভূমিভাগ দেখা যায়। এগুলোকে তোমার নদী উপত্যকা বলা হয়। তাই যে তোমার হচ্ছে যখন নদী তোমার মধ্য পর্যায়ে আসে, নদীর তো সাধারণত আদর্শ নদীর তিনটে ভাগ থাকে: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। অর্থাৎ যখন নদী মধ্যগতিতে থাকে, তখন কি করে তোমার হচ্ছে গভীর উপত্যকা, মানে এই উপত্যকাগুলো আরো একটু উঁচু উঁচু টাইপের হয়, বুঝতে পেরেছো? চলো, এবারে মরু অঞ্চলে বায়ু একদিক থেকে প্রবাহিত হলে যে ভূমিরূপ তৈরি করে। মরু অঞ্চলে বায়ু একদিক থেকে প্রবাহিত হলে যে ভূমিরূপ তৈরি করে বলো?
মরু অঞ্চলে বায়ু একদিক থেকে প্রবাহিত হলে, বায়ু মানে কি, মরু অঞ্চল কি মরুভূমি, তো মরুভূমিতে যখন বায়ু একদিক থেকে প্রবাহিত হয় তখন কি করে বলো, বলো কি তৈরি করে বলো, 41। দেখো মরুভূমিতে মূলত তোমার বায়ুর সাথে তোমার হচ্ছে বালির এটা চলে, মানে বায়ু মানে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ তৈরি করে মরুভূমিতে। তো এখানে তোমার অনেক রকম ভূমিরূপ তৈরি করে, তোমার অপসারণ সৃষ্ট গর্ত, গৌরবা ধারা, জিউগেস, ইয়ারদাং, ইনসেলবার্স। তো এটা হলো তোমার মরু অঞ্চলে বায়ু যখন একদিক থেকে সেটা হলো তোমার ইয়ারদাং, বুঝতে পেরেছো, সেটা হলো ইয়ারদাং। এই ইয়ারদাংটা কি, মরুভূমিতে বায়ু গতিপথ কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে। যখন ধরো একদিক থেকে বায়ু প্রবাহিত তখন এই লম্বালম্বিভাবে মরুভূমির বিভিন্ন শিলা পাথর টাথর থাকে, কোনোটা উলম্বভাবে বা কোনোটা মানে অবস্থান করে, কোনোটা কোমল শিলা হয়, কোনোটা শক্ত শিলা হয়, তাই তো। করলে বায়ুর অবঘর্ষের ফলে বায়ু যখন যায় তখন বায়ুটা ঘর্ষণের সৃষ্টি করে, বুঝতে পেরেছো। বায়ুর অবঘর্ষের প্রক্রিয়ায় কঠিন শিলাদের মধ্যবর্তী কোমল শিলায় অধিক মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয়। দেখো কোনো পাথর আছে যেটা তোমার কিছুটা কঠিন শিলা কিছুটা কোমল শিলায় তৈরি, তো যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন কি হয়, তোমার কঠিন শিলাদের মধ্যে, কঠিন শিলা তত সহজে ক্ষয় হবে না, যে শিলাটা কোমল শিলা সেটা কি হয় অধিক ক্ষয়প্রাপ্ত হলে একটা সুড়ঙ্গের আকার তৈরি করে, বুঝতে পেরেছো, সুড়ঙ্গের আকার ধারণ করে। এরূপ বিচিত্র আকৃতি শিলাখণ্ডের ইয়ারদাং নামে পরিচিত, মানে কোনোটা ধরো এরকম বেঁকে বেঁকে এরকম এরকম বেঁকে বেঁকে এরকম তৈরি হয়, এরকম বিভিন্ন ভূমিরূপ, সেটাকে ইয়ারদাং বলা হয়। চলো 42 থেকে, অশ্বক্ষাকৃতি হ্রদ গঠিত হয় যখন নদী কি হয়, অশ্বক্ষাকৃতি হ্রদ কখন গঠিত হয় বলো, অশ্বক্ষাকৃতি হ্রদ কখন গঠিত হয়, দ্রুত প্রবাহিত হলে, খাড়াই ঢালে বিরাজ করে, খুব মৃদু ঢাল প্রবাহিত হলে, খুব মৃদু ঢালে প্রবাহিত এবং উৎসের নিকট অবস্থান করে। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট, হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার, SHOVAN শোভন স্যার বা শোভন স্যার, বুঝতে পেরেছো। চলো কি হবে, অশ্বক্ষাকৃতি হ্রদ কখন হয়, 42 সি, খুব মৃদু ঢাল বরাবর প্রবাহিত হলে। দেখো অশ্বক্ষাকৃতি হ্রদ কি, নদী সমভূমি প্রবাহ, অর্থাৎ নদী যখন উচ্চগতি থেকে সমভূমিতে প্রবাহিত হয়, নদীর অবতল ক্ষয়, অবতল মানে নিচের যে তল, ক্ষয় ও উত্তল পাড়ে বাহিত উপাদান সঞ্চয়ের ফলে নদীবাদ বৃদ্ধি পেলে নদীর গতিপথ ঘোড়ার খুঁড়ের মতো, ঘোড়ার খুঁড় কেমন এরাম, তখন ঘোড়ার খুঁড়ের মতো পরিত্যক্ত জলাভূমিতে তৈরি। ধরো নদী তো যাচ্ছে এইভাবে, তখন কি হয়, নদীর সমভূমি প্রভাবে নদীর অবতাল ক্ষয়, অবতাল মানে এই নিচের যে ক্ষয়টা, বুঝতে পেরেছো, এবং উত্তাল পাড়ে বাহিত উপাদানগুলি সঞ্চয়ের ফলে নদীবাগ বৃদ্ধি পায়, বাঁক মানে এই যে বাঁকটা এটা বৃদ্ধি পেয়ে এই দিকে চলে আসে, বুঝতে পারছো, এরকম টাইপের হয়। নদীবাগ বৃদ্ধি পেলে নদীর গতিপথ ঘোড়ার খুঁড়ের মতো পরিত্যক্ত জলাভূমি তৈরি করে, এখানে একটা জলাভূমি তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছো। একেই অশ্বক্ষাকৃতি হ্রদ বলে, অশ্ব মানে ঘোড়া, খুর মানে ঘোড়ার খুঁড়ের মতো। চলো আচ্ছা, তোমরা আমাদের বহু প্রতীক্ষিত সায়েন্স ব্যাচ এই সায়েন্স ব্যাচ আর্টসের ব্যাচ চলে এসেছে। অনেকে চেয়েছিল যে স্যার আর্টসের ব্যাচ কবে আসবে। WBCS জানো তো, এরপরে ডিটেলস হয়ে যাচ্ছে, ফাউন্ডেশন লাগবে। তা সপ্তাহে 5 দিন ক্লাস, 1.5 ঘন্টা প্লাস, সম্পূর্ণ জিকে কমপ্লিট হবে, ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, অর্থনীতি, স্ট্যাটিক জিকে। 8 মাস চলবে লাইভ ক্লাস, 8 মাস, তারপরে তোমার রেকর্ডিং থাকবে। মোট 2 বছরের ব্যাচ এটা, 1 বছর প্রায় ক্লাসই চলবে আর 1 বছর রেকর্ডিং থাকবে। গুগল মিটে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের রেকর্ডিং অ্যাপ এবং ওয়েবসাইটে থাকবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। লাইভ ক্লাসে সরাসরি আমার সাথে কথা বলার ব্যবস্থা থাকবে। WBCS ফাউন্ডেশন ব্যাচ হিসেবে ধরতে পারে, যারা একদম নিউ কামার WBCS মানে প্রিপারেশন নিতে চাও, প্রথমে তো হাই লেভেল তোমরা পড়তে পারবে না, তো তোমাদের প্রথম যে ফাউন্ডেশন সেটা কিন্তু এই ব্যাচে করানো হবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য 94764291 এই নম্বরে কন্ট্যাক্ট করে। এটি স্পেশাল রেলকে এটি তোমার হচ্ছে পিএসসিকে টার্গেট করানো হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, কিন্তু এটা কেন্দ্র সরকার পরীক্ষা হেল্পফুল হবে। এটা 70 ঘন্টার ইতিহাস, ভূগোল 60 ঘন্টা, পলিটি 40 ঘন্টা, স্ট্যাটিক জিকে 40 ঘন্টা, অর্থনীতি 40 ঘন্টা। ব্যাচটি তোমার WPSC, SSC, রেল, পুলিশ সকল পরীক্ষা হেল্পফুল হবে। 999, কিন্তু তোমার হচ্ছে 599 টাকা দাম। তোমার হচ্ছে এটা ডিসেম্বরের 31 অবধি থাকবে, 250 ঘন্টার ব্যাচ। এটি 6 ব্যাচ, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমি বলবো যে ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। ডেমো ক্লাসের জন্য 9476429107, কেমন? চলো এই নম্বরে
দেখে কন্ট্রাক্টর অ্যাডমিশন নিয়ে। চলো পরেরটা দেখি। নদীর যৌবন পর্যায়ে গঠিত ভূমিরূপ। যৌবন পর্যায়ে মানে যখন তোমার নদীর মধ্যগতি চলে, বুঝলে? তো মধ্যগতিতে গঠিত ভূমিরূপ কি বলো? নদীর মধ্যগতিতে গঠিত ভূমিরূপ কি বলো? বলো 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 বলো। উত্তর হবে তোমার গিরিখাত। কেমন? উত্তর হবে গিরিখাত। চলো উত্তর হবে গিরিখাত। উত্তর হবে গিরিখাত। চলো পরেরটা দেখি। নদীর দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে বলো? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় বলো? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় বলো? উত্তর হবে দোআব। দোআব মানে কি? দোআব মানে কি? দো মানে দুটো, আব মানে নদী, অর্থাৎ দুটো নদী, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ধরো এই যে দুটো নদী বয়ে গেছে, এই দুটো নদী বয়ে গেছে, এই যে দুটো নদী বয়ে গেছে, এর মাঝখানে জায়গা, এটা হলো দোয়াব। বুঝতে পারো? দুটো নদীর মধ্যবর্তী স্থান। এবার হলো অববাহিকা। অববাহিকাটা কি? অববাহিকাটা হলো তোমার হচ্ছে সাধারণত দু প্রকার। একটা হলো তোমার ধারণ অববাহিকা, আর একটা হলো নদী অববাহিকা। তো এখানে ধারণ অববাহিকাটা দেখি। নদী অববাহিকার মধ্যে দেখো, তোমাদের আগে ধারণ অববাহিকার আগে নদী অববাহিকা জানতে হবে। সেটা কি? একটি প্রধান নদী তার উপনদী ও শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান দখল করে। ধরো একটা নদী যখন উৎস থেকে আসে তখন তার বিভিন্ন শাখা নদী তৈরি হয়, বুঝলে? এরকম শাখা নদী বেরিয়ে যায়। তা একটা নদী তার উপনদী ও শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান দখল করে তাকেই নদীর অববাহিকা বলা হয়। তাকে কি বলা হয়? নদীর অববাহিকা বলা হয়। বুঝতে পেরেছো? তাকে নদীর অববাহিকা বলা হয়। তা এই ধারণ অববাহিকা কি? নদী অববাহিকার মধ্যে পার্বত্য ও উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে, এই যে বললাম নদী অববাহিকা কি, তাই যে নদীর অববাহিকার মধ্যে পার্বত্য ও উচ্চভূমি অংশে নদী যতটুকু স্থান অধিকার করে তাকে নদীর ধারণ অববাহিকা বলে। তাহলে কি? নদী অববাহিকার মধ্যে, নদী অববাহিকার মধ্যে, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে, উচ্চভূমি অংশে, উচ্চভূমি অংশে নদী, উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল, যতটুকু অঞ্চল অধিকার করে, যতটুকু অঞ্চল অধিকার করে আছে, অধিকার করে আছে তাকে ধারণ অববাহিকা বলে। তাকে ধারণ অববাহিকা বলে। ধারণ অববাহিকা বলে। অববাহিকা বলে। বুঝতে পেরেছো? তাকে ধারণ অববাহিকা বলে। এবার হলো উপত্যকা। তাই তো? উপত্যকাটা কি? তোমার নদী তোমার হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশে উচ্চভূমি মধ্যে সংকীর্ণ ভূমিভাগ হলো নদী উপত্যকা। তোমাদের একটু আগে বলেছিলাম। তাহলে উৎস থেকে মোহনা অবধি, মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ভূমিভাগ হলো নদী উপত্যকা। নদী উপত্যকা। বুঝতে পেরেছো? আর জল বিভাজিকাটা কি? নদী উপত্যকা যে নির্দিষ্ট স্থানের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, ও না, এটা নদী খাত।
আর জল বিভাজিকাটা কি হলো তোমার হচ্ছে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে। ধরো একটা নদী গেছে একটা নদী গেছে, এখানে মাঝখানে একটা উচ্চভূমি হয়ে গেছে, আবার এই ভাগ করে, তাহলে যে দুটো নদী মানে যে উচ্চভূমি দুটি তোমার হচ্ছে নদীর মধ্যে বা বা একটি নদীকে তোমার হচ্ছে পৃথক করে বা নদী গোষ্ঠীকে পৃথক করে, তাকে সেটা বলে জল বিভাজিকা। বিভাজিকা মানে ভাগ করা। তাহলে কি যে উচ্চভূমি দুই বা ততোধিক ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জল বিভাজিকা বলে। আশা করি ক্লিয়ার। চলো পরেরটা দেখি। নিম্ন প্রবাহে নদী সৌরপিল গতিপথকে কি বলে? নিম্ন প্রবাহের নদীর সৌরপিল গতিপথকে কি বলে বলো? নিম্ন প্রবাহের নদীর সৌরপিল গতিপথকে কি বলে বলো? নিম্ন প্রবাহের নদীর সৌরপিল গতিপথকে কি বলে বলো? ধরো নদী যখন নিম্ন গতিপথে যায় তখন এই যে তোমার এই কে বেঁকে যে পথ যায় সেটাকে কি বলা হয় বলো? সমভূমি প্রবাহে নদীর ঢাল হ্রাস পাওয়ার জন্য নদী প্রবাহে বোঝার পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য নদী এঁকে বেঁকে সর্পিলা আকারে প্রবাহিত হয় এবং এর ফলে নদীর গতিপথে অসংখ্য বাঁক দেখা যায়। মানে সমভূমিতে যখন নদী পৌঁছায় তখন ভূমির ঢাল ক্রমশ হ্রাস পায়, মানে কমে যায়, বুঝতে পেরেছো? এবং নদী বাহিত বোঝার মানে নদী যে জিনিসপত্রগুলো সেডিমেন্টগুলো নিয়ে আসে না, সেইগুলো কি হয় তোমার, সেইগুলোর পরিমাণ বৃদ্ধি পায় এবং আগের থেকে নিয়ে এসছে। এবং যদি যখন তোমার মানে নিম্নগতিতে তখনও ভাঙছে চারিদিক থেকে বা সমভূমিতে তখন ভাঙছে, তাহলে কি এই যে তোমার হচ্ছে বোঝার পরিমাণটা বৃদ্ধি পায় এবং ফলে নদী এঁকে বেঁকে সর্পিল আকারে হওয়ার সময় ফলে নদীর গতিপথে অসংখ্য বাঁক দেখা যায়। মানে ওইগুলো জমে জমে কি হয়, বাঁক তৈরি করে দেয়, বুঝতে পারে? নদী তো সোজা আসছে, কিন্তু ধরো এখানে একটু জমে হলো, এখানে বাঁক, আবার এখানে একটু জমে হলো, এইভাবে কি হয়, একটা বাঁক তৈরি হয়। দেখো এইভাবে একটা বাঁক তৈরি হয়, বুঝতে পেরেছো? এটাকেই বলা হয় মিয়েন্ডার। এটা তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে। তাহলে কোন নদীর নাম অনুসারে? তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে। মিয়েন্ডার না, মিয়েন্ড্রেস। তুরস্কের মিয়েন্ড্রেস নদীর নাম অনুসারে নামানুসারে এটা, বুঝতে পেরেছো? মিয়েন্ড্রেস নদীর নাম অনুসারে। একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো। দাঁড়াও, মোবাইলটা চার্জ দিয়ে আসি। চলো চলো চলো, তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুসারে এটা। চলো মিয়েন্ড্রেস। আচ্ছা, নদী অববাহিকার সীমা হলো 46। নদী অববাহিকার সীমা হলো কি? জল বিভাজিকা কি একটা নদী আর একটা নদী থেকে কি করে তোমার পৃথক করে, বুঝতে পেরেছো? জল বিভাজিকা একটু আগে বললাম যে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জল বিভাজিকা বলে। চলো 47টি। পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী হলো কোনটা বলো? পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী হলো কোনটা বলো? পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী বলো? চলো 47 সি, মিসিসিপি, মিসৌরি। আচ্ছা চলো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন আর কি, আমাজন, বুঝতে পেরেছো? ভারতের বৃহত্তম নদী অববাহিকা
বৃহত্তম নদী অববাহিকা, নদী অববাহিকা গঙ্গা। পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা, জল বিভাজিকা, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকা মধ্য এশিয়ার, এশিয়ার মধ্যভাগের উচ্চভূমি, এশিয়ার মধ্যভাগের উচ্চভূমি, মধ্য ভাগের উচ্চভূমি, উচ্চভূমি। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, বুঝতে পেরেছ? গভীরতম ক্যানিয়ন, ক্যানিয়ন ইয়ারলুং সাংপো ক্যানিয়ন, ইয়ারলুং সাংপো ক্যানিয়ন তিব্বত, ক্যানিয়ন তিব্বত, যেটা তিব্বতে অবস্থিত, বুঝতে পেরেছ? তিব্বতে 550 মিটার, যেটা, বুঝতে পেরেছ? চলো, পৃথিবীর বিস্তৃত জলপ্রপাত, পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাত, বিস্তৃততম জলপ্রপাত, জলপ্রপাত এটা কি হবে তোমার? ব্রাজিল আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত, ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত, বুঝতে পেরেছো? ইগুয়াজু জলপ্রপাত। দীর্ঘতম নদী হলো, পৃথিবীর দীর্ঘতম নদী মিয়ান্ডার, পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী, ও না, পৃথিবীর দীর্ঘতম নদী তোমার হচ্ছে নীলনদ, মাফ করবে। পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, বুঝতে পেরেছ? পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন, 6400 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম নদী কি হবে তোমার? অ্যামাজন, 6400 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী, পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী, এটা বলেইছি তো, সরি, এটা মিসিসিপি মসুরি। এটা জানো দৈর্ঘ্য কত জানো? এটা দৈর্ঘ্য হলো 5970 কিলোমিটার, বুঝতে পেরেছো? আর হলো পৃথিবীর ক্ষুদ্র ডি নদী, 37 কিলোমিটার। পৃথিবীর ক্ষুদ্রতম নদী আর কি, পৃথিবীর ক্ষুদ্রতম নদী কি হবে তোমার? ক্ষুদ্রতম নদী কি হবে? ডি নদী 37 কিলোমিটার। জলপ্রপাতের তলায় সৃষ্ট গহ্বরকে বলে প্লাঞ্জ পুল, জলপ্রপাতের তলায় সৃষ্ট গহ্বরকে বলে প্লাঞ্জ পুল, বুঝতে পেরেছো? চলো পরেরটা দেখি। আচ্ছা, মালভূমি খাড়া প্রান্তভাগ সৃষ্ট জলপ্রপাত যে নামে পরিচিত, মালভূমির খাড়া প্রান্তভাবে সৃষ্ট জলপ্রপাত যে নামে পরিচিত, বলো তাড়াতাড়ি উত্তর দাও, দেখি কে আগে উত্তর দিতে পারে। মালভূমির সৃষ্ট জলপ্রপাত যে নামে পরিচিত, বলো। মালভূমির সৃষ্ট জলপ্রপাত যে নামে পরিচিত, বলো কি হবে তোমার? স্কার্ফ, 48 স্কার্ফ। চলো পরেরটা দেখি। যে নদী বদ্বীপ পাখির পায়ের মতো, সেটা কি? পাখির পায়ের মতো, 49 বলো, 49 পাখির পায়ের মতো, বলো। যে নদীর তোমার পাখির পায়ের মতো, তোমার হচ্ছে বদ্বীপ। এটা এভাবে ভাবো, পৃথিবীর সব থেকে তোমার হচ্ছে বৃহত্তম বা দীর্ঘতম, পৃথিবীর সব থেকে দীর্ঘতম যুগ্ম নদী,
সেটা হলো তোমার এই মিসিসিপি মসুরি, এটারই তোমার হচ্ছে বদ্বীপ। পাখির পায়ের মতো। দেখো মূলত কি জানো বদ্বীপগুলো কিভাবে তৈরি হয়, নদী যখন উচ্চ গতিতে থাকে তখন প্রচুর ক্ষয়কার্য করে নিয়ে আসে, বুঝলে, মধ্যগতিতে সেটা বহন করে, কিন্তু নিম্ন গতিতে যখন নদী সাগরের সাথে মোহনায় মিশে যায়, নদীর এই ঢাল ততটা থাকে না, বুঝলে, মানে উচ্চ গতিতে যতটা থাকে নিম্ন গতিতে অতটা থাকে না। তখন কি হয়, নদী এই যখন নিম্ন গতিতে আসে মধ্যগতি, তখন এই দিক থেকে একটা বেরোয়, এই দিক থেকে একটা বেরোয়, এই দিক থেকে একটা ধারা বেরিয়ে গেল, এখান মেনটা তো এইটা, আবার এখান থেকে একটা গেল, যে দেখো এটা একটা বয়ের মতো আকৃতি তৈরি করছে, এগুলো কোনো ব, এবং এগুলো তো মাত্রাহীন ব, মানে ডেল্টার আকৃতি অনেকটা। তাই এই যে তোমার মিসিসিপি মিসৌরি নদীর এর বদ্বীপ পাখির পায়ের মতো, বুঝতে পারছো? চলো, যে ভূতাত্ত্বিক যুগ থেকে পলি সঞ্চয় হয়ে গাঙ্গেয় বদ্বীপ তৈরি হয়েছে, কোন যুগ থেকে? ইওসিন, প্লিস্টোসিন, ট্রায়াসিক, জুরাসিক, বলো কোন যুগ থেকে? বলো 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 তাড়াতাড়ি। গাঙ্গেয় বদ্বীপ তৈরি হয়েছে, বলো। বলো। কি হবে তোমার? 50। 50-এর হলো এ, ইওসিন। চলো, আচ্ছা, লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়ায় হলো নদীর কি? লম্ফদান কি প্রক্রিয়া বলো? দেখো নদী মূলত 4টি প্রক্রিয়ায় তোমার হচ্ছে তার বহন করে: ভাসমান, লম্ফদান, আকর্ষণ, দ্রবণ। এইবার লম্ফদান কোনটা? বহন, উত্থাপ, ক্ষয়, সঞ্চয়, বলো কোনটা হবে? বলো। 51। 51 হলো এ, বহন। দেখো লম্ফদান কি? তখন নদী, ধরো লম্ফদান এক কথা লাফিয়ে লাফিয়ে চলা। নদী যখন তোমার উচ্চ গতির থেকে কিছু ভেঙে নিয়ে আসে, অর্থাৎ যখন আসে সেডিমেন্ট ক্যারি করে, তখন তখন কি হয়, যেগুলো একটু ভারী সেগুলো নিচে গড়োতে গড়ে কোনোটা লাফিয়ে, কখনো আবার ইয়ে করে এইভাবে আসে, বুঝতে পেরেছো? তো এটাকে লম্ফদান বলে। তো চলো আমার 5টি প্রক্রিয়া, 4টি প্রক্রিয়া লিখি। কি তোমার? নদী, নদী মূলত 4টি প্রক্রিয়ায় বহন করে, 4টি প্রক্রিয়ায় বহন করে, 4টি প্রক্রিয়ায় বহন করে। কি কি করে তোমার সব? চলো, ভাসমান প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া কি তোমার? অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি বালি নদীর জলে ভাসমান অবস্থায় বাহিত হয়। অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে, নদীর জলে ভাসমান অবস্থায় বাহিত হয়, ভাসমান অবস্থায় বাহিত হয়, অবস্থায় বাহিত হয়, বুঝতে পেরেছো? বাহিত হয়। এবার হলো লম্ফদানটা কি হবে? লম্ফদান, লম্ফদান প্রক্রিয়াটা কি তোমার? লম্ফদান প্রক্রিয়া বৃহদাকার পাথরখণ্ড, বৃহদাকার পাথরখণ্ড, বৃহদাকার পাথরখণ্ড, বৃহদাকার পাথরখণ্ড নদীর তলদেশে, তলদেশে ধাক্কা খেয়ে, ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়, যেটা বললাম, ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়, বুঝতে পেরেছো? লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়, লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়, অগ্রসর হয়। এবার হলো আকর্ষণ, আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা কি? আকর্ষণ প্রক্রিয়া নদীর তলদেশে স্রোতের টানে, নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে, দিয়ে স্রোতের টানে, স্রোতের টানে বৃহদাকার প্রস্তরখণ্ড, প্রস্তরখণ্ড নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসে, নেমে আসে। এবার হলো দ্রবণ প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া কি তোমার? নদীঘাটের, নদীখাতের শিলাস্তরে, শিলাস্তরে, নদীখাতের শিলাস্তরে নদী জল, নদী জলে
দ্রবীভূত দ্রবীভূত অম্লের প্রভাবে বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা চাইলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এটা আমাদের আর্টসের ব্যাচ, পিএসসির জন্য বা যে কোনো পরীক্ষার জন্য। সপ্তাহে 5 দিন ক্লাস, 1.5 ঘন্টা ক্লাস, সম্পূর্ণ আর্টস জিকে কমপ্লিট হবে, ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক্স, জিকে, ইকোনমিক্স। লাইভ ক্লাস 8 মাস চলবে, তারপরে ওই 8 মাস 1 বছর মতো, তারপরে 1 বছর রেকর্ডিং থাকবে। আমরা 2 বছরের ব্যাচ। গুগল মিটে ক্লাস হবে, রেকর্ডিং ক্লাস অ্যাপ এবং ওয়েবসাইটে থাকবে। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। লাইভ ক্লাসে সরাসরি কথা বলার ব্যবস্থা থাকবে। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ, কারণ অনেকে প্রথমেই হাই লেভেল ডাব্লিউবিসিএস পড়তে পারে না, তার জন্য ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো। ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে। এটি স্পেশালভাবে পিএসসির জন্য করানো, তবে যে কোনো পরীক্ষা হেল্পফুল হবে। 70 ঘন্টার ইতিহাস, ভূগোল 60 ঘন্টা, পলিটি 40 ঘন্টা, স্ট্যাটিক্স জিকে 40 ঘন্টা, অর্থনীতি 40 ঘন্টার ক্লাস। এই ব্যাচটি তোমার ডাব্লিউপিএসসি, এসএসসি, রেল, পুলিশের জন্য হেল্পফুল হবে। ব্যাচটি দাম 999, কিন্তু 31 ডিসেম্বর অব্দে তোমার এটা 599-তে দেওয়া হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কন্ট্যাক্ট করো। 150-250 ঘন্টার ব্যাচ, বাংলার সব থেকে বড় আর্টসের ব্যাচ। আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও, ভালো লাগলে অ্যাডমিশন নাও, নাহলে নিও না। 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। কেমন? চলো সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপ হলো। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো 52। তাড়াতাড়ি উত্তর দাও। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো, বলো। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ কোনটা হবে? তোমার হচ্ছে 52 হলো ঘোড়ামারা। বুঝতে পেরেছো? চলো। সর্বাধিক জল বহন করে নীলনদ, কঙ্গো নদী, আমাজন, ব্রহ্মপুত্র। সর্বাধিক জল বহন করে আমাজন। বুঝতে পেরেছো? সর্বাধিক জল বহন করে কে? তোমার আমাজন করে। বুঝতে পেরেছো? আর হলো আমাজন হলো তোমার ভারতের বৃহত্তম নদী অববাহিকা দেখা যায়, এবং ভারত বলছি কেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা দেখা যায়, এবং পৃথিবীর বৃহত্তম নদীও কিন্তু এই আমাজন। আমি তোমাদের একটু আগে বললাম। চলো। আচ্ছা, যে নদীর মোহনায় পৃথিবীর দীর্ঘতম খাড়িটি অবস্থিত, বলো। কোন নদীর মোহনায় পৃথিবীর দীর্ঘতম খাড়িটি অবস্থিত? বলো, কোন নদীর মোহনায়? বলো 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 তাড়াতাড়ি। উত্তর হবে ওব নদী। কেমন? চলো। 55 নদী সংক্রান্ত আলোচনা যে নামে পরিচিত, নদী সংক্রান্ত পড়াশোনাকে যে নামে পরিচিত দেওয়া হয়, বলো কি হবে? বলো। হে পোটোমোলজি। কেমন? 55। পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী? গঙ্গা, ওব, আমাজন, ফিঙ্গে নদী। বলো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী 56 কি হবে? ফিঙ্গে নদী। চলো। ভারতের একটি পিরামিড শৃঙ্গ হলো নীলকণ্ঠ, কামট, কাঞ্চনজঙ্ঘা, বদ্রীনাথ। 57 রে নীলকণ্ঠ। চলো। উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটা? বলো। 58 কি হবে? বলো। দেখো, হিমবাহ নিয়ে আমি সামনের দিন বলবো। হিমবাহ ওই বরফের নদী বলতে পারো। এটা হলো তোমার গ্রিনল্যান্ডের স্ট্রাটম। চলো, আজকে অবধি আমার একটু তাড়া আছে, তাই ক্লাসটা শেষ করলাম। আর উত্তর দেওয়া আছে এখানে। আর আর্টসের ব্যাচ সম্পর্কে বলেছি, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এককালীনই 599, 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। একবারই পেমেন্ট করতে হবে। আমি বলো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও। প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, এবং ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার। আর এইবার একটা কথা হলো যে তুমি যদি এই পিডিএফগুলো পেতে চাও, আজকে যেরকম আমরা 1758 অব্দি এই জিওগ্রাফিতে করলাম, ইতিহাস আমাদের 2600 ক্রস করে গেছে, বায়োলজি পলিটি আমাদের 1200 ক্রস করে গেছে, স্ট্যাটিক্স জিকেও 1000 ক্রস করে গেছে। মোট আমরা 10,000 এমসিকিউ করবো, তার মধ্যে 7,000 এমসিকিউ আমাদের ডান। তা তুমি যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এতগুলো এমসিকিউ পাবে, 10,000 এমসিকিউ মাত্র 99 টাকায়। ক্লাস ফ্রি, ক্লাস দিকে লিখে নিতে গেলে কোনো টাকা লাগবে না, একবারই তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। তা তুমি পিডিএফ ব্যাচে অ্যাডমিশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। আর তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, গুড নাইট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং কেমন লাগলো ক্লাসটা সেটাও জানিও।